আসি রাষ্ট্রপতি প্রসঙ্গ। একটা রোবটিক রাষ্ট্রপতি, ব্যাকবোন বলতে যার কিছুই নাই। যিনি বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। খালেদা জিয়া তার এবং জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল, এই রাষ্ট্রপতির বক্তব্য আছে, আজকে সেই বয়ান দিচ্ছে। তো ব্যাকবোনলেস। এখন এখানে আপনি কেন আনলেন? এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতির থিওরি আছে যে পলিটিশিয়ানের যোগ্যতা কি, গুণাগুণ কি, যে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অর্থাৎ আপনি চেহারা দেখে বিচার করতে পারবেন না। আমরা নর্মালি কি বুঝি, ফেস শুড বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, কিন্তু এখন হচ্ছে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। সুতরাং এটা হলো মোনাফেকের লক্ষণ। যেটা রাষ্ট্রপতির তো নিজেই চলে যাওয়া উচিত ছিল, যায় নাই, কারণ আয়েসি জীবন থাকতেছে। মর্নিং শোজ দ্য ডেজ বলা হয়েছে। আজকে পার্লামেন্টের আচরণ দেখে আমি তাই বুঝছি। পার্লামেন্ট থেকে যখন বেরোয় গেল প্রথম দিনে, হ্যাঁ, ফেসিস্টের দোসর হিসাবে এইসব আজে বাজে আখ্যা দিয়ে চলে গেল। আপনি তো ফ্রম ডে ওয়ান আমরা বুঝতে পারছি সংসদটা সামনে কি হবে। সোহরাব ভাই একটা বক্তব্য আনছেন, আমি একমত। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার 17 মাস পর নির্বাচন হয়েছে। কেন নির্বাচন হয়েছে তার কোনো কৈফিয়ত দিছে পার্লামেন্ট? তাকে তো কৈফিয়ত দিতে হবে, সেরকম কিছু দিতে বাধ্য। কারণ আপনি তো 17 মাস রুল ব্রেক করে সংসদ ভেঙে যাওয়ার 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা, সেটা ব্রেক আপনি বাধ্য, আপনি দিতে বাধ্য ছিলেন। যে 17 মাস পরে আমরা কেন করলাম? 17 মাস পরে আমি সংবিধানের মধ্যে আছি কিনা, সংবিধানের মধ্যে থাকলে কিভাবে, না থাকলে কিভাবে, দুইটি আপনি ব্যাখ্যা দিতে বাধ্য। কারণ জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা। 3 নম্বর আসেন, স্পিকারের কথাটা উনি আনছেন। হ্যাঁ, স্পিকার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, দিবালোকের মতো সত্য। তারপর স্পিকার কোথায়? আপনারা 17 তারিখ ওত নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় কাঠামোতে রাজকীয়ভাবে ঢুকে গেছেন, সব জায়গায় আপনারা কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাইছেন, চিফ প্রসিকিউটর সরাইছেন, হ্যাঁ, আরো অনেক কর্মকাণ্ড আপনারা করছেন। স্পিকারকে কেন খুঁজলেন না? কেন কৈফিয়ত চান নাই? আপনার কোন ক্ষমতা আছে? আপনি কেন জানতে চাইলেন না যে ক্যান্টনমেন্ট থেকে স্পিকার কোথায় গেল? সেই স্পিকারের ব্যাখ্যা দিতে আপনি বাধ্য। কেন বাধ্য? আপনার তো স্পিকারের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার কথা সংসদে। আজকে আপনি স্পিকার বিহীন অধিবেশন শুরু করছেন। তার মানে কি? আপনি তো সংসদে এই সংবিধানে নাই, সংবিধানের বাইরে গিয়ে তো এই কাজটা করা হলো। হ্যাঁ, সবই তো সংবিধানের বাইরে। আবার সংবিধানের দোহাই দেন কেন? আপনি তো সংবিধানের বাইরে করছেন। আপনি স্পিকারকে আদৌ খুঁজেন, এখনো ব্যাখ্যা দেন নাই। গত 30 দিনের মধ্যে, 30 দিন অধিবেশনে যাওয়ার আগে আপনার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। কোথায় স্পিকার? ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আমরা যখন একটা হত্যা মামলার আসামি খুঁজি, তখন লাস্ট খুঁজি উনি সব শেষে কার সাথে কথা বলেছিলেন, কিংবা সব শেষে কার সাথে রিক্সায় উঠেছিলেন। তাহলে সব শেষ স্পিকার ছিল ক্যান্টনমেন্টে। এরপরে সরকারের নৈতিক দায়িত্ব তার ট্রেস দেওয়া এবং ব্যাখ্যা দেওয়া। আজকে কেন স্পিকার শূন্য আমরা অধিবেশন শুরু করলাম? বলা উচিত ছিল, বলেন নাই। 4 নম্বর আসেন, আমরা আজকের পত্রিকায় পেয়েছি বর্তমান প্রধানমন্ত্রী বলছেন সংলাপ ও ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করতে চায় সরকার। সংলাপ আর ঐক্যমত্যের ভিত্তিতে, ইটস এ ভেগ টার্ম। গত 8 মাস আমরা টানা সংলাপ করেছি, কিছুই তো হয় নাই, কিছুই হয় নাই। এবং আপনার নির্দেশে বা আপনার অনুরোধে মানুষ গণভোটের পক্ষে ভোট দিছে। সেখান থেকে আপনারা এখন পিছপা দিয়ে গেছেন। 2টা ওত নেওয়ার কথা, আপনার একটা ওত নেন নাই। তো আপনি কিসের সংলাপের কথা বলেন? তারা তো সংবিধানের দোহাই দিচ্ছে। যা সংবিধান তো আমি তো বললামই, সংবিধানের দোহাই দিলে তো আপনি স্পিকারকে ডাকবেন। কখনো কখনো সংবিধান মানা হচ্ছে, কখনো কখনো মানা হচ্ছে না, কখনো দোহাই দেওয়া হচ্ছে, কখনো তামাশা। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ঢুকে গেলাম। এবং আরো বলি, এই নির্বাচনটার মেইন টার্গেট ছিল রিমুভাল অফ ইউনুস। সেটা হয়ে গেছে। এখন দেশ কোথায় গিয়ে দাঁড়ায় এটার জন্য কারো মাথা ব্যথা নাই। যাদের মাথা ব্যথা ছিল ইউনুসকে নিয়ে, ইউনুস সরছে, তাদের প্রাথমিক রিলিফ হয়ে গেছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ, তারা কিন্তু শপথ নিয়েছিলেন উপদেষ্টা হিসেবে, এবং প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারাও শপথ নিয়েছিলেন। আচ্ছা, এই রাষ্ট্রপতির অধীনেই গত 17 মাস ধরে অনেক অধ্যাদেশ কিন্তু জারি হয়েছে, অনেক অধ্যাদেশ তিনি করেছেন। সেই রাষ্ট্রপতি যখন আজকে আবার ভাষণ দিচ্ছেন, তখন তাকে ফ্যাসিস্টের দোসর বা অন্য অনেক আখ্যা দিয়ে বিরোধী দল ওয়াকআউট করলো। তিনি যখন স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন, সব ঠিক আছে। তাহলে এটা দ্বিচারিতা কিনা? আগে তিনি শপথ পড়েছেন ঠিক ছিল, আর এখন তিনি যখন শপথ পড়াচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এখন ঠিক নেই কেন? এটাকে বলে কি জানেন, একই অঙ্গে এত রূপ। আপনি যদি ওইভাবে আসেন, আচ্ছা, যখন সরকারটা আসলো 106 ধারা মোতাবেক, এটা তো জানেন, এবং সেখানে বলছে যখন সাংবিধানিক শূন্যতা দেখা দেয় এরকম,
তখন এরকম একটা সরকার বসানো যেতে পারে। এবং সেই সরকারটা কি সরকার? প্রধানমন্ত্রী বসছিল কি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। ওইটা কি সংবিধানে আছে? নাই। নাই। তাহলে সে সাংবিধানিক সরকার না। তাহলে সংবিধান, আচ্ছা হ্যাঁ বলেন। যার কথা সংবিধানের ভিতর থাকবে না সে কি ওই সংবিধানের সরকার? না। আপনার এখানে একটা ম্যানেজমেন্ট আছে, আপনার এমডির নাম যদি আপনার বইয়ের ভিতরে না থাকে, আমার নাম এখানে এমডি হিসাবে নাই, আমি বলতে পারবো আমি এমডি? না। কাজেই উনি সংবিধানে নাই। নাম্বার ওয়ান, উনি একটা বিশেষ সরকার যার নাম অন্তর্বর্তীকালীন সরকার। নাম্বার টু, উনি 106 ধারা মোতাবেক বসাইছেন, সাংবিধানিক শূন্যতা দেখা দিছে বইলা সুপ্রিম কোর্টের সুপারিশে। নাম্বার থ্রি, উনি একজন অসাংবিধানিক সরকার। কে? ইউনূস সরকার, যার কথা বলছি। আচ্ছা। নাম্বার ফোর, উনি অনির্বাচিত সরকার, বাট জনসমর্থিত। অনির্বাচিত, অসাংবিধানিক, বাট জনসমর্থিত। দলমত নির্বিশেষে সব কীট পতঙ্গের মতো গিয়ে বঙ্গভবনে বসছে তাকে বসানোর জন্যে। বসাইয়া কারো সিনায় বল ছিল না বলার আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান সংবিধান মোতাবেক, কেউ উচ্চারণ করে নাই। করছিল? বিএনপি তো নির্বাচনের জন্য চাপ দিচ্ছিলেন, তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। কি আশ্চর্য ব্যাপার! জি, বিএনপি কোশ্চিনকালও তাকে বলে, ইউনূস সরকার আসার বলে নাই আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। 3 মাসের কথা আসেনি, তবে বিএনপি প্রথম বলছিল আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন। ডিসেম্বরের কথা বলেছিল, জি, 3 মাসের কথা বলেনি। আপনি বিএনপি কিভাবে চাইলো ডিসেম্বর 25-এর মধ্যে? কোন সংবিধান পারমিট করে? সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে আপনি নির্বাচন চাইবেন। ইউনূস সরকার কাছে চাইছেন আপনি ডিসেম্বরের 25-এর মধ্যে। তার মানে কি ওই সরকারটা সাংবিধানিক না, ওই সরকারটা নির্বাচিত না, ওই সরকারটা অনির্বাচিত বাট জনসমর্থিত। সুতরাং তার কারো কাছ থেকে ওত নিতে হবে। তাই শাহাবুদ্দিন সাহেব তখন তারা যদি চিফ জাস্টিস যেই ওত দিত সেই ওত নিতেন। কিন্তু আজকে যখন নির্বাচন হয়েছে গণতন্ত্রের নামে, নির্বাচনের পার্লামেন্টে ঢুকছে, তখন ডেফিনেটলি তারা বলবে আমরা ফেসিজমের দোসর, যারা তাড়াইতে চাইছিল, যাকে তাড়াইতে পারে নাই বিএনপির কারণে আর সেনাবাহিনীর কারণে, যেটা প্রেসিডেন্ট নিজে বলছে। সুতরাং তার অধীনে তার ভাষণ তারা শুনবে না। রাজাকি ভাই, এই যুক্তিটা কিন্তু তখন তারা দেয় নাই। এখন আজকে যারা বিরোধিতা করেছে তখন তারা কিন্তু চুপই ছিল। কি শপথ তো নিয়েছে, শপথ নিয়ে বসছে, বসার পরে তারা সরাইতে গেছে, তাকে তো সরাইতে পারে নাই। শপথের আগে তারা সরালো, তারা অন্য কারোকে শপথ নিত, চিফ জাস্টিস শপথ নিত, শপথের আগে অথবা বিপ্লব সরকার গঠন করত। শপথের আগে তো প্রধানমন্ত্রী সরে গেছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো চিফ এক্সিকিউটিভ। এগুলো তো কিছুই না, এগুলো তো এই যে কি বলে একটা রোবোটিক আইটেম। তারা তো পরে সরাবে হিসাব। তারপর সরাইতে পারে নাই বিএনপি এবং আর্মির জন্য, বলছেই তো সে ক্লিয়ার, তারা সরাইতে গেছে। এখন আপনি সরাইতে পারেন নাই। আচ্ছা ঠিক আছে। এখন সে কারণে তারা এখন আজকে অতনিতে এসে যখন আজকে যখন পার্লামেন্টে ঢোকার পরে যখন ভাষণ, তার আগেই বলছে আমরা এই ফ্যাসিস্টের দোসর যে তার ভাষণ শোনার জন্য তৈরি নই। এখন বিএনপি যদি তার আইনে থাকে, বিএনপি একটা স্টাবলিশ দল, তাদের রাষ্ট্রপতি বানানোর ক্ষমতা আছে। রাষ্ট্রপতি বানাইলে ওই রাষ্ট্রপতি একই ভাষণ দিত, কারণ যে ভাষণ ইনি দিচ্ছেন। কিন্তু আমার কাছে মনে হয় শাহাবুদ্দিন সাহেবের রাখার মানেটা হচ্ছে এই, নাম্বার ওয়ান, আওয়ামী লীগ নিয়ে তারা হয়তো চিন্তিত আছে। নাম্বার টু, দে হ্যাভ শোন এ থাম টু জুলাই চেতনা। মুখে যাই বলুক যে তোমরা যাকে সরাইতে চাইছো তাকেই আমরা রাষ্ট্রপতি হিসেবে রাখি। যে ভাষণকে কেন্দ্র করে তারা ওয়াকআউট করলো, ওই দিন আবার তো শুরু হবে রীতি অনুযায়ী। বিষয়টা তখন আবার কি একটা কি আর হবে বলেন, রাষ্ট্রপতির ভাষণটা হবে গৃহীত হবেই তো। হ্যাঁ, তারপর আলোচনার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, গৃহীত হইলে লাগে কি? সিঙ্গেল মেজরিটি বলেন আর 2/3 মেজরিটি বলেন, সবই তো সরকারের আছে। সুতরাং যারা পার্লামেন্টে আসবে বিরোধী দল, তারা হয়তো বিভিন্ন গ্রাউন্ডে, আজকে আমি যে কথাগুলো বললাম সেই প্রশ্নগুলো আনা উচিত। এটা তো ওনার ভাষণে আসে নাই। স্পিকার কোথায়, 17 মাস পর নির্বাচন, আলোচনা হওয়া উচিত, এগুলো ডেফিনেটলি হওয়া উচিত। এটা কৈফিয়ত দেওয়া উচিত। এখন সেটা নিয়ে তো বিরোধী দল আলোচনা করতে পারে, করতে পারে, করার পর এবং তাকে সমর্থন না করে আবার ওয়াকআউট করতে পারে। কারণ আপনি সমর্থন এটা তো সেকেন্ডারি, কিছু আসে যায় না। কিন্তু আমি একটা লক্ষণীয় বিষয় দেখেন, আমি সরকারের কতগুলো বিষয়ের দিকে আমি তাকাই। আজকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বলতে একজন বিচার আছে, মন্ত্রী আছে, ওই আইন, বিচার এবং সংসদে। আমরা যে এই সংসদ অধিবেশনটা হইল প্রাথমিক, আমরা কিন্তু আইনমন্ত্রীর কোথাও কোনো চেহারা দেখি নাই, কোনো বক্তব্য পাই নাই। তার রোলটা তাহলে কি? মানে আমি কেন কথাটা বললাম, অধ্যাদেশগুলো তুলেছেন, অধ্যাদেশগুলো উনি তুলেন, 133টা অধ্যাদেশ, সেটা তুলেন উনি, সেটা আইনমন্ত্রী হিসেবে করেছেন। কিন্তু এই পার্লামেন্টের অধিবেশনটা বসবে, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রীই তো সে। সেক্ষেত্রে আমি তার তেমন কোনো উদ্যোগ আমি দেখি নাই। মানে এটা আমার কাছে মনে হয় কি, যে ভিতরে একটা লড়াই বোধহয় চলতেছে। কেন বলছি, যেমন ধরেন একটা অ্যাটর্নি জেনারেল এখনো নিয়োগ হয় নাই,
অ্যাটর্নি জেনারেল কিন্তু এখনো নিয়োগ হয় নাই। বলতে পারেন যে ভারপ্রাপ্ত দিয়ে চলতেছে তো, আপনি যেখানে গভর্নর পাল্টায় ফেলাইলেন, আপনি যেখানে প্রসিকিউটর পাল্টাইলেন। চিফ প্রসিকিউটর পাল্টাইলেন, রাষ্ট্রের প্রধান আইনবিদ নিয়োগ করা গেল না তাকে কেন? কেন দিতে পারলেন না? এটা অন্তর্কলহ, একটা লড়াই চলতেছে মনে হয়। কেননা আমি দেখলাম আইনজীবী ফোরামের একটা ইফতার পার্টিতে, সেই ইফতার পার্টিতে দেখলাম আজকে ডেপুটি স্পিকার যিনি ছিলেন কায়সার কামাল ছিলেন, জয়নাল আবেদিন সাহেব ছিলেন, মাহবুদ্দিন খোকন সাহেব ছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ছিলেন, বাট উনি ছিলেন না এই আইনমন্ত্রী। উনি কিন্তু লয়ের ছাত্র, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিচার বিভাগের মানে আইন ও বিচার বিভাগের মন্ত্রী উনি। ডেফিনেটলি ওনার থাকার কথা, কিন্তু থাকলেন না। এখন এটা নিয়ে আমাকে এটা দৃশ্যমান যে জিনিসটা দেখা যায়, তাতে মনে হয় কোথাও যেন একটা শীতল লড়াই চলছে। এটা তো ভালো লক্ষণ নয়। একটা সরকার যে শুরু হইলো তাতে এটা ভালো লক্ষণ নয়। আচ্ছা, সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। তো বিরোধী দল যখন তাদের কথায় পারবে না, তখন তো তাকে আবার সেই রাজপথে যেতে হবে, আবার কি উত্তপ্ত হবে রাজপথ? বাংলাদেশে বিএনপি যে ক্ষমতায় আসছে, যে সরকার, শেখ হাসিনা সরকারও ছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসনের যেভাবে ব্যবহার করতে পারছে তার 20 ভাগের 1 ভাগও এই বিএনপি ব্যবহার করতে পারবে না। সুতরাং বিএনপি শেখ হাসিনার মতো শক্তিশালী সরকার কখনো হতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, যে বিরোধী দলটার কথা বলা হয়েছে আপনার 68 আর 74টা সিট নিয়ে, অন্যান্য যাই হোক বাদই দিলাম, তারা 31% ভোট পাইছে, তামাশা নয়। 31% ভোটের মালিক যারা ভোট দিছে। আর রেজওয়ানা চৌধুরীর বক্তব্যতে মনে হয়েছেই যে তাদেরকে থামানো হয়েছে ক্ষমতা না আসা থেকে, ক্ষমতায় আসা থেকে তাদেরকে থামানো হয়েছে। তার ইঞ্জিনিয়ার সে বলছে সম্প্রতি, বলছে উগ্রপন্থী, প্রথম বলছে জামাতের কথা, পরে তার মানে বোঝা যায় যে তাদের স্পিড কি। 3 নম্বর হলো তারা ত্যাগী যে ছেলে পেলেগুলো ওখানে আছে, তাদের যে মোরাল কারেজ, সেই মোরাল কারেজ সরকারের নাই। সব কিছু মিলে যদি আপনি দেখতে যান, এবং পাশাপাশি বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা শক্তি কিন্তু এনসিপি বিরোধী তথা জামাত বিরোধী, এই মুহূর্তে আমি বলবো অ্যাকশনে বলে। সুতরাং এটা তারা বোঝে, এবং তাদের অস্তিত্বের সংকট, অস্তিত্বের লড়াই, এবং তাদের সাথে আছে দলবিহীন প্রচুর মানুষের সমর্থন, যেটা 31% পাইছে। বিষয়টা খুব সহজ না। যদি পার্লামেন্টে সলভ না করতে পারে, তাহলে তারা যদি মাঠে নামে, আমি জানি না মাঠে নামবে কি নামবে না, দ্যাট ইজ নট মাই সাবজেক্ট। মাঠে যদি নামে ব্যাপক শোডাউন হবে, প্রচুর লোক তাদের সাথে থাকবে, কোনো সন্দেহ নাই। কারণ যারা 31% ভোট যারা তাদেরকে দিছে, তারা পরিবর্তন চায়, এবং সেখান থেকে তারা আদৌ সরে নাই, আমি নিশ্চিত।